সে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ, বাকরুদ্ধ, কেমন জানি লাগছে, বুঝতে পারছি না, কিন্তু কেন লাগছে। আমি তো এটাই চাইতাম। তাহলে আন্টি আঙ্কেলও চলে এসেছে, হয়তো বিয়ের গল্প করবে। এখানে আমার থাকা ঠিক হবে না। তাদের পারিবারিক বিষয়ে আমার থাকাটা ভালো দেখে না, আর হয়তো এখানে থাকতে পারবো না। তার বিয়ের গল্প চুপচাপ দাঁড়িয়ে শোনার ক্ষমতা আমার নেই। আমি চলে যাচ্ছিলাম, আমার রুমে বাধা সাধলো রাইসার বাবা। কি নীরা, চলে যাচ্ছ যে? তুমি তো বাড়ির মেয়ের মতো। তো সমুদ্র তো সেই হিসেবে তোমার ভাইয়ের বিয়ের গল্প শুনবে না? ভাইয়ের বিয়েতে মজা করবে না? অবশ্যই সমুদ্রের বিয়েতে মজা করবো। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মানে রাইসার, সে যদি এ বাসায় আসে, সেও তো এই বাড়ির মেয়ে হয়ে যাবে। আমি ছিলাম মেয়ের মতো, সে হয়ে যাবে মেয়ে। তাহলে কি সমুদ্র ওর ভাই হবে? সে কি বলবে তা বুঝতে পারছে না। সে দাঁত কিরকির করছে। আমি একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে রুমের দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ট্যাপ জোরে ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। কাঁদলে নিজেকে খুব হালকা লাগে, আর একা একা কাঁদলে নিজেকে অনেক শক্ত করা যায়। খুব ঘুম পেয়েছে, মাথাটাও ব্যথা করছে। একটা অ্যাপেক্লোন খেয়ে বিছানায় গায়ে দিয়ে দিতে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙতে দেখি সারা ঘর অন্ধকার হয়ে আছে। মনে মনে ভাবলাম, আমি কি মরে গেলাম নাকি? তোর এটা একটা ওষুধ খেয়ে কবে মারা গেছে। আমি কি যে ভাবি, মাথাটা গিয়েছে আমার। বিছানা থেকে উঠে লাইট দিতে সেই দেখে সমুদ্র চেয়ারে বসে আছে। দেখে বেশ চমকে গিয়েছিলাম। ভাগ্যিস ছিলে নাই তুমি। তুমি এখানে অন্য কাউকে আশা করেছিলে নাকি? না, কাউকে আশা করছিলাম না। আর তুমি ঘরে ঢুকলে কী করে? দরজা তো আমি ভেতরে লাগিয়েছিলাম। ব্যালকনি দিয়ে এসেছি। কি মাথা গেছে তোমার? শরীরে এই অবস্থা নিয়ে তুমি ব্যালকনি দিয়ে এসেছো? না, মাথা আমার ভালোই আছে। মাথা তো তোমার গেছে। আমার বিয়ের কথা চলছে আর তুমি চুপচাপ আছো, কিছুই বলছো না। আমি কি বলবো? তোমার বিয়ে তুমি করবে? তোমার বিয়ে কি আমি করবো নাকি? মানেটা কি? আমার বিয়ে অন্য কারোর সাথে হবে না? তুমি এটা কী করে মানতে পারছো? না মানতে পারার কী আছে? এই দাওয়াত দিবে তো আমাকে। দাওয়াত না দিলে বিয়ে খাবো না কিন্তু। সে আর কিছুই বললো না। সে দরজা খুলে যাচ্ছিলো। আমি ভাবলাম চলে যাবে, তাহলে আমি যাই ফ্রেশ হয়ে নিই। যেই নেওয়ার সময় যাবো, সে পিছন থেকে হাত কোমরের সাথে টেনে ধরলো। আমার লাগছে তো, ছাড়ো আমার হাত। না লাগুক। এই তুমি এত পরিবর্তন হলে কি করে? এত জেদ কেন তোমার? আমার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে, আর তুমি কিনা বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে চিন্তিত। আমি তো কোনো পরিবর্তন হয়নি, আমার কোনো জেদও নেই। আর বিয়ের দাওয়াত না দিলে যাবো কেমনে নীরা? আচ্ছা, আমার দোয়া পরে আসবা দাওয়াত পাইলে। কি বিয়ের কথা বলছি, মরতে বলি নাই। হাত ছাড়ো, আমার লাগে। সে হাত ছেড়ে দিল। আমি বললাম, তো বিয়ে কবে কবে আনছো রাইসাকে? সে আমার দিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে আছেন। আমি আবার হেসে বললাম, জানাব সমুদ্র, বিয়েতে কিন্তু আমার এক্সট্রা অ্যাটেনশন চাই। প্রাক্তন বলে কথা। সে আর একবার সহ্য করতে পারলো না। আয়নায় এক ঘুষি মেরে ভেঙে দিল। 5 সেকেন্ড পর হাত দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমি তো হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। এই দরজা খুলে বেরিয়ে গেল, জানি না কই গেল। 30 সেকেন্ড পর তার রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুরু হয়ে গেল। ইয়াল্লাহ সমুদ্র, আর না পারছি না। মনে মনে বলে তার রুমে ছুটে গেলাম। 1 মিনিটে রুমটা পাই মেরে ফেলেছে। আন্টি কী করবে বুঝতে পারছে না। আমি 1-2বার তাকে আটকানোর চেষ্টা করলাম, কাজ হলো না। উপায় না পেয়ে তার বুকে মাথা রাখলাম, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। সে খুব ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ আবেগের কাছে রাগ হার মেনে গেল। সে শান্ত হয়ে গেল। এই কয়েক মিনিটে বেশ বুঝেছি, আমি তার কাছে থাকলে আমারও সে হারে হৃদস্পন্দিত হয়, তারও সে হারে হয়। কিছুক্ষণ পর সে বললাম, এগুলো করবো না, এদিকে তোমার শরীর খারাপ, অন্যদিকে আঙ্কেল আন্টি এর বয়সে ওনারা এত চাপ নিতে পারবে না, রোজ ওষুধ খায় ঘুমায়। আমি আন্টিকে বললাম, আন্টি ওয়ার পরে কিছু খেয়েছেন? না খায়নি, চলো কিছু বানিয়ে দেবে। সে বলে উঠলো, আমি খাবো না। খাবে কিনা পরে দেখা যাবে। আন্টি চলো। রান্নাঘরে আন্টি গেল, আমি ফ্রেশ হয়ে গেলাম। দেখি রান্না করছে। দুজনেই বেশ চুপচাপ। অনেকক্ষণ কী বলবো আমি বুঝতে পারছি না। কথা শুনোতে ভুগছে। আন্টিও তো তাই। পরে আন্টি বলে উঠলো, নীরা সমুর বিয়ের নিয়ে কথা চলছে। রাইসার বাবা তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়। ভালো তো, করিয়ে দাও। ছেলেকে বিয়ে দাওয়াত দেবে তো আমায়? না, বলবে যে নীরা আমার ছেলে জীবন থেকে চলে যায়। বেশ ড্রামাটিকভাবে বললাম। না রে মা, যদি বলি আমার বাড়ির মেয়ে হয়ে যায়, আমার বাড়ির বউ হয়ে যায়, হবি তুই? আমার ছেলেটা সত্যি তোকে খুব ভালোবাসে বুঝি, কিন্তু আমি তো কিছুই জানি না তোদের মধ্যে কেন ছাড়াছাড়ি হয়েছে, তাই কিছু বলতে পারি না। সম্পর্ক গড়া খুব কঠিন রে মা, ভাঙা খুব সহজ। শুনতে চাও? তাহলে আজ রাতে আমার রুমে এসে সব বলবো, তখন তুমি বলবো আমি ঠিক না ভুল। আন্টি আর কিছু বলো না, শুধু বলো খাবারটা দিয়ে আয়। হ্যাঁ দাও, যদি না খেতে চায় আমি খাইয়ে দেবো, চিন্তা করো না নীরা। আমার ছেলেটা কি সত্যি খুব দোষী রে? না গো আন্টি, দোষ সব আমার। আমি ভালোবেসেছিলাম ছেলেটাকে। বলে চলে এলাম সমুদ্রের রুমে। দেখি ও ফোন ঘাঁটছে। আমাকে দেখে ফোনটা বন্ধ করে বললো, আমি খাবো না নীরা। কেন খাবে না? এমনি খাবো না সমুদ্র, আমার ইচ্ছে নেই তোমার সাথে খাওয়া নিয়ে যুদ্ধ করার। একটু খেলে কি খুব অসুবিধা হবে? তোমার স্পর্শ কল করেছিল কখন? একটু আগে। ও, তুমি খেয়ে নাও, আমি কথা বলে আসছি। সে হাতটা ধরে ফেললো আর বললো, আমার সামনে কথা বলো। কেন? আমি বলেছি তাই। তুমি বললেই বুঝি আমাকে শুনতে হবে? নীরা কথা বাড়িও না, আমার সামনে যা বলার বলবা। সে নিজেই স্পর্শ নাম্বার ডায়াল করে কল লাউডে দিয়ে দিল। হ্যালো নীরা। হ্যাঁ জি বলুন, কেমন আছেন? ভালো আছি। কিছু বলার ছিল কি? হ্যাঁ, কিছু না, অনেক কিছু বলার ছিল। জি বলুন। দেখা করা যাবে? এই প্রশ্ন সমুদ্রের দিকে তাকালাম। সে হয়তো স্পর্শকে সামনে পেলে খেয়ে ফেলতে। আমি বললাম, আজ তো রাত হয়ে গেছে, কাল দেখা করি। না, বেশিক্ষণ লাগবে না। আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু নিচে আসতেন।
কি আপনি নিচে কতক্ষণ যাবত? আমি আসছি 1 মিনিট। হলো বেশ কিছুক্ষণ। আচ্ছা আসেন। আমি যাচ্ছিলাম বাদ সাধলো সমুদ্র। সে বলল, তুমি যাচ্ছ মানে? রাত দেখেছো, মানুষ কি বলবে? আরে তুমি যাবে না? হাত ধরে বসে আছে। বাসার সামনে একজন ওয়েট করছে, না দেখা করলে অভদ্রতা আমি দেখায় হাত ছাড়ো, যেতে হবে আমায়। দেখাক, আমি যেতে দেবো না তোমাকে, ছাড়বও না। আমাকে তো ছেড়ে দিয়েছো 2 বছর 3 মাস 17 দিন আগে। ঘন্টাটা হিসেব করা হয়নি, এসে হিসেব করছি বলে হাতটা ছাড়িয়ে নিয়ে নিচে এলাম। এসে দেখি স্পর্শ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলেন। হাই, হ্যালো। নীরা সরাসরি কথায় আসি, ভালোবাসি আপনাকে। বিয়ে করবেন আমায়? কি বলবো বুঝতে পারছি না। কি হলো নীরা, কিছু বলুন। আপনি তো সবই জানেন, তারপরেও কেন আমাকে? আমার তাও আপনাকেই চাই। আমি সব মানতে রাজি আছি, যতদিন আপনি চাইবেন না আমি কাছে আসবো না, কোনো অধিকারও চাইবো না। কিন্তু তুমি তো কি নীরা, ভালোবাসো আমায় তাই তো? সমুদ্র বলল। পেছনে দেখি সমুদ্র আসছে। তুমি এখানে কি করছো? আমার বাড়ির সামনে আমি আসতে তো পারি তাই না? কি বলেন স্পর্শ? হ্যাঁ তা তো অবশ্যই, আপনার বাড়ি, আপনি যখন ইচ্ছা আসতেই পারেন। হ্যাঁ, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও। তো নীরা বলো, ভালোবাসো আমায় তুমি? বলো। সমুদ্র বললো। সমুদ্র কি হচ্ছে এগুলো? সিনক্রেট কেন করছো? আমি সিনক্রেট করছি? আজব, ভালোবাসো সেটা স্বীকার করতে কী সমস্যা? তুমি যাবে প্লিজ? প্লিজ যাও সমুদ্র। আচ্ছা যাচ্ছি। এসো না, তাড়াতাড়ি এসো, আমাকে খাইয়ে দিতে হবে। যাও, আমি যাচ্ছি। সরি স্পর্শ, মানে বুঝতে পারিনি ও চলে আসবে। ইটস ওকে নীরা। ওনার মধ্যেও আমার মতো একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভালোবাসে তো উনিও। আমার কিছু বলার নেই, আর আমার সময় লাগবে ভাবার জন্য। নিন, খালি ফিরিয়ে দিন না। আচ্ছা আসি, সাবধানে থাকবেন আপনিও। ঘরে এসে দেখি সমুদ্র ঘরে নেই। আন্টিকে জিজ্ঞেস করলাম, বললো ছাদে। ঘরে দেখি খাবারটা আছে, খাবারটা নিয়ে ছাদে গেলাম, দেখি উনি সিগারেট খাচ্ছেন। সিগারেট খেলে কি পেট ভরবে? আমি বললাম। সে চুপ করে আছে। বলো, সিগারেট খেলে কি পেট ভরবে? তোমায় না পেলে যে জীবনটা সুখ দিয়ে ভরবে না সেটার। সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ফেলে দিলাম। ও মুচকে একটা হাসি দিল আর বলল, এখন আমার হাতে সিগারেট দেখলে খারাপ লাগে না? সহ্য করতে পারো না তাই না? না সেরকম কিছু না, আমার সিগারেট গন্ধ ভালো লাগে না তাই ফেলে দিয়েছি। তাই? খাও, খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও। নাও। দিনে কয়টা সিগারেট খাওয়া হয়? হিসাব নেই। ও, কেউ একজন আমাকে ছুঁয়ে বলেছিল 2টার বেশি খাবে না। কেউ একজনও তো বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। গেল তো। কেন গেছে তা তো খুব ভালো করেই জানেন। সবই তো জানি, জানলে ভালো। এই নাও ওষুধ নাও। নীরা, আজকের পর থেকে তোমাকে আর বলবো না ভালোবাসি। আমার যা সেটা আমি নিব, যদি জোর কাটানোর দরকার হয় তাহলে তাই করব। কাছে টেনে কপালে চুমু দিয়ে সে নিজে চলে গেল। নীরা, আজকের পর কিছুই বুঝলাম না। সে কি এখন আমার উপর জোর খাটাবেন? আল্লাহ জানে ওনার মাথায় কী চলতেছে। নিচে নামলাম, দেখি উনি রুমে বসে কাকে জানি কল করতেছে আর বলতেছে দরকার পড়লে নিজেকে শেষ করব, কিন্তু ওকে অন্য কারো হতে দেব না। আমি কিছুই বললাম না, আমার রুমে চলে আসলাম। আন্টি রুমে এলো, বললো, এই নীরা খেতে আয়। খাবো না গো, তোমরা খাও, খেতে নেই। আয় খেয়ে নে, না খেয়ে ঘুমাতে নেই, কিছু হবে না, তোমরা খাও। আর আন্টি শোনো, আমি ভাবছিলাম আমি বাড়িটা ছেড়ে দেবো। কি, তুই বাড়ি ছাড়বি? কিন্তু কেন? আন্টি দেখছই তো সমস্যা হচ্ছে, আর তোমার ছেলের বিয়ের সামনে, আমি চাই না কোনো ঝামেলা হোক। নীরা, আচ্ছা বলবি তোদের মধ্যে কি হয়েছিল? আমার ছেলেটার কি দোষ ছিল? আরে তুমি মনে হয় প্রথম মা হবে যে তার ছেলের প্রাক্তন প্রেমিকার কাছে তার ছেলের প্রেমের গল্প শুনতে চাইছে। হেসে হেসে বললাম, বলো না মা। আচ্ছা শোনো তাহলে, আমি কেবল ইন্টারে ভর্তি হয়েছি, সেটা আমাদের ওখানকার ভার্সিটিতেই পড়ে। আচ্ছা ছেলেকে এত দূর পাঠিয়েছিলে কেন? এখানে পড়াতে চান্স পেয়েছে তাই গিয়েছে। ভালো করেছে। তো কলেজের ক্লাস শুরু হলো, কলেজ যাচ্ছিলাম রেগুলারলি। সে ওই এরিয়ার বড় ভাই টাইপস একজন। তো রেক দেওয়া একটা প্রথা আছে, তোমার ছেলেও আমাদের ফ্রেন্ডসগুলোকে রেক দিচ্ছিল। তো ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আরও অনেকজন ছিল। তোমার ছেলের এক বন্ধু আমাকে বাজে কথা বলেছিল, বলা যায় বাজে ভাষায় টিচ করেছিল, আর আমি মনে করেছিলাম তোমার ছেলে টিচ করেছে। ওই এরিয়ার বেশ প্রভাবশালী লোকের মেয়ে আমি, তাই আমার রাগও আকাশ উপর দিয়ে যায়। কেউ কিছু বললে নাক ফাটাই দেয়। তো ছেলের ভাগ্য ভালো, নাক ফাটাই নেয়, তবে হ্যাঁ কষে একটা থাপ্পড় মারছিলাম। আর বলছিলাম মেয়েদের সম্মান করার কথা, মানুষকে সম্মান করতে শিখেন। সে হা করে তাকিয়ে আছে। আমি চলে আসি 3-4 দিন পরে, শুনি তোমার ছেলে না অন্য কেউ আমাকে টিচ করেছিল, বেশ লজ্জা পেয়েছিলাম। পরে অনেক খোঁজ করে তোমার ছেলে হোস্টেলে বের করলাম, তারপর তাকে সরি বলে আসলাম। সে শুধু হেসে চলে। আমি অবশ্য মন থেকে সরি বলেছিলাম, যাকে আমি সরি বলি তার জন্য আমি একটা বই নিয়ে যাই। তার জন্য ও বই নিয়ে গিয়েছে, হুমায়ুন আহমেদের নির্বাস বইটা। তারপর 1 সপ্তাহ পর দেখি সমুদ্র আহমেদ নামের একটা আইডি থেকে ফেসবুকে রিকোয়েস্ট আসছে। প্রোফাইলে ঘেটে দেখি যাকে আমি তারপর মারছিলাম, অ্যাকসেপ্ট করলাম। টুকটাক চ্যাটিং হয়ে যায়, তারপর সেটা টুকটাক না বেশ অনেকটাই ছিল। বুঝতে পারলাম দুর্বল হয়ে যাচ্ছিলাম। দুজনের প্রতি আমি সরে আসতে চাচ্ছিলাম। 2-3 দিন কথা হয়নি ওর সাথে। পরের দিন দেখি কলেজে আছে।
ওয়েট করছিলাম, তাই কথা বলি না, ক্লাসে ঢুকে গেছি। দুইটাই রুম থেকে বের হয়ে দেখি ওখানে বসে আছে, তখন দাঁড়িয়েছিল, এখন বসে আছে, তো এখন না দেখার বান করে চলে আসছিলাম। আমার বাড়ির গ্যালারিতে কেউ একজন পিছন থেকে হাত ধরে টান দিয়ে পিছনে ঘুরে থেকে তোমার ছেলে হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছি না। সমস্যা কি, ইগনোর করছো কেন? কোনো সমস্যা নেই, হাত ছাড়ুন, ভালোবাসি তোমায়, সোজাভাবে বলছি, সোজাভাবে আমার হয়ে যাও, আমি ভালোবাসি না আপনাকে। আমিও সোজাভাবে বলছি, আপনিও বুঝে যান। আমি কিন্তু বাঁকা হতে পারি, বাঁকা হতে বাধ্য করিও না। সেদিন আর কিছুই না বলে চলে এসেছিলাম। তারপর কি করে জানি কি হয়ে গেল, সম্পর্ক শুরু হয়ে গেল। 1 বছর খুব ভালো যাচ্ছিলাম, কিন্তু সম্পর্ক বয়স 9 মাস 9 দিন, তখনই খুব ঝামেলা শুরু হলো দুজনের। তোমার ছেলে ব্যস্ত ছিল আগেও, কিন্তু তখন আরও বেশি ব্যস্ত হয়ে গেলো। পরে শুনলাম আমার এক ফ্রেন্ডের সাথে ওকে প্রায় দেখা যায়, ওকে কিছু বললে এমন একটা বিহেভ করতো যে থাকলে থাকো না থাকলে নাই, এভাবে চলে যাচ্ছিলো। আর দিন দিনের ব্যস্ততাও ওর বেড়ে যাচ্ছিলো। সময় সময় আমি তার কাছে পেতামই না। একদিন দেখি আমার ফ্রেন্ড মানে রাহার সাথে বেশ ঘনিষ্ঠভাবে পার্কে দোলনায় দোল খাচ্ছে। আমি ওকে দেখে চলে আসি। আমি ওকে দেখিয়েছি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখেছি। রাতে ফোন দিচ্ছিলাম 11টা থেকে 1টা পর্যন্ত, কল ওয়েটিং। সেদিন আর কল দিইনি। সকালে কল দিয়ে বলেছিলাম দেখা করতে পারবা কলেজে, সে বলেছিল পারবে না। ব্যস্ত আছে, কিন্তু সেদিন সে রার সাথে ঘুরতে বেরিয়েছিল কাকতালীয়ভাবে। আমি আর আমার কিছু ফ্রেন্ডসও সেখানে যাই, বেশ ঘনিষ্ঠ অবস্থায় তাদের আবার দেখলাম। এইবার তোমার ছেলের আর শাড়ি কুচিয়ে আর হাতে চুরি পরে দিচ্ছিল। আমি চলে এসেছিলাম, কারণ আমি এগুলো দেখতে প্রস্তুত ছিলাম না। সে কপালে চুমো দিত, বাকি রাখিনি। সেদিন আমার রাতে ফোন দিয়ে দেখি ওয়েটিং। 11টা থেকে 1টা 30 পর্যন্ত। আমি কল দিলাম, রিসিভ করে গালি দিল, বললো দেখছো না ব্যস্ত আছি। আমি বেশ ঠান্ডা গলায় বললাম আচ্ছা আর ফোন দেবো না। কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছিলে? সে বললো সব তোমাকে বলতে হবে, তুমি কি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? আমি আর কিছু না বলে কল রেখে দিয়েছিলাম। সেদিনটা তো অনেক কেঁদেছিলাম, রোজ রাতে চোখ গড়িয়ে জল পড়তো, কিন্তু সে রাতে কেন জানি একটু বেশি কান্না করছিলাম। তবে সে রাতে কান্নাটা অনেক শক্ত করেছিল আমায়। এভাবে 1 মাস কেটে গেলো, কথা হয় না বললে হয়, দিনে 10 মিনিটও আমাদের কথা হয় না। কিন্তু সে রোজ রাগ এনে বের হয়, আমার ফ্রেন্ডরা কল দিয়ে জানায়, অনেকে ছবিও পাঠায়। 1 বছর হয়ে গিয়েছিল সম্পর্ক আমাদের। বেশ বুঝতে পারলাম সে আমাকে চায় না, আমাকে সরে আসা উচিত, তাই চলে গিয়েছিলাম। এখন ওকে তো আর অন্য কারোর সাথে দেখতে পারবো না, তাই ভাইয়া ভাবিকে বললাম আমাদের তোদের সাথে নিয়ে আয়, পড়াশোনাটা এখানে করি, পরীক্ষাটাও এখানে দেবো। বাবা মা বুঝতে পারছিল তাদের মেয়ের কিছু একটা হয়েছে, তাই তারা বাধা দিল না, চলে এলাম। তাই আইডি ডিলিট করে দিলাম, নাম্বার চেঞ্জ করে ফেললাম। ভাসতে ভাই ভাবি আর বইনি ভালোই দিন যাচ্ছিলো। ফাইনাল এক্সাম চলে এলো, গেলাম আবার ওখানে গিয়ে বেশ অবাক হলাম। শুনলাম সমুদ্র নাকি রাগে সবার সামনে প্রপোজ করেছে, অনেকের সামনে রাগে বউ বলে পরিচয় দিয়েছে। পরীক্ষা দিচ্ছিলাম, শেষ পরীক্ষা দিয়ে সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। হেসে জিজ্ঞেস করলাম কেমন আছেন? সে বললো ভালো। আমি ওর কথা বাড়লাম না, চলে আসছিলাম, কিন্তু খুব ইচ্ছে করছিল ওর কাছে থাকতে। আবার পিছনে ঘুরে দেখে আরও হাত ধরে আসছে, আমাকে দেখে সমুদ্র হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি একটা হাসি দিয়ে চলে এসেছিলাম আর মনে মনে বলেছিলাম ভালোই থেকো মশাই। তারপর প্রায় 2 বছর পর দেখা তোমাদের বাসায়। এই তো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাকে বলতে পারবো না, দেখাতে পারবো না। লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে। আন্টিরও, উনি ইমোশনাল মানুষ তো, তাই আর চাই না গো কিছু বলতে। আমি ঘুমাবো, যাও তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ করে 3টে ঘুমটা ভেঙে গেল। দেখি গ্লাস জগ সব ফাঁকা, পানিও খেতে ইচ্ছে করছে, তাই উঠে কিচেনে যাচ্ছিলাম। দেখি সমুদ্র ঘরে লাইট জ্বলছে, কী করছে? রুমে গিয়ে দেখি সে বিয়ারের বোতল নিয়ে বসেছে, এক হাতে সিগারেট অন্য হাতে বিয়ার। আল্লাহ, আন্টি দেখলে তো কষ্ট পাবে। আমি রুমে ঢুকে ও দরজাটা বন্ধ করে দিলাম। সে তাকিয়ে আছে আর বললো কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বাসায় ড্রিঙ্ক করছেন? করছি তো। উঠে আসতে আসতে ভালো করে দাঁড়াতে পারছে না, পরে যেতে ধরছিলাম। আমি গিয়ে ধরলাম। তা তো দেখতে পাচ্ছি, আন্টির কথা তো একবার ভাবতে পারতেন। সে আমাকে বুকের মধ্যে টেনে বলল নিরা আর পারছি না, আর পারতে হবেও না, আমি খুব তাড়াতাড়ি আপনাদের বাসা ছেড়ে দেবো। সে আরও শক্ত করে জড়িয়ে নিয়ে বলল আমাকে কি মেরে ফেলতে চাও? যাও একবারে মেরে ফেলো। আমি জবাব না দিয়ে ওনাকে শুয়ে দিলাম। সে ঘুমিয়েও গেল। রুমটা পরিষ্কার করে দিলাম, দিয়ে লাইটস অফ করে দিয়ে বের হতে যাবে এমন সময় সে পিছন থেকে জড়িয়ে ধরে বলল নীরা ভালোবাসি। আমি ভালোবাসি না। আমি অন্য কারো হয়ে গেলে তোমার কিছু যায় আসে না? না, কিচ্ছু যায় আসে না নীরা। তোমার জেদ কিন্তু 3টা জীবন নষ্ট করে দিবে। তোমার আমার রাইসার, আমার জীবন নষ্ট হবে না। ও তার মানে আমার জীবন নষ্ট হলে তোমার কিছু না, আমি নষ্ট হয়ে গেলে তোমার কিছু না, তোমার কিছুই হবে না। তুমি ভালো থাকবে। একটা সংসার ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সবই রাইসার মধ্যে আছে। তুমি ভালো থাকবে মশাই। ওনাকে আগে আমি মশাই বলে ডাকতাম। আর সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো ভালোবাসা। যা রাইসার তোমাকে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি, সে তো আমার ভালোবাসা পাবে না। ওই জীবনটা আমি কেন নষ্ট করবো বলতে পারো? সে কি আমার ভালোবাসা পাবে? সময় দাও নিজেকে, তুমি ওকে ভালোবাসতে পারবে। ভালোবাসাটা এতটাও কঠিন না, তাহলে তোমার জন্য এত কেন কষ্ট হচ্ছে? কেন আমাকে ভালোবাসে? নষ্ট হয়ে যাবো নীরা তোমাকে ছাড়া। যাকে ভালোবাসে তাকে আবার কি ভালোবাসবো বলো? এবার আর কোনো জবাব নেই। সে ঘুমিয়ে পড়েছে, বাচ্চার মতো লাগছে। এ লোক ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুবই, কিন্তু তোমাকে আর চাই না আমি। ফেরত গো বলে রুম থেকে বেরিয়ে এলাম। দূর ঘুমে ধরে না কেন? রোজ রাতে ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যাই। জানি না কে আরে আমার কাছে ঘুম, না ঘুমের কাছে আমি, না আমার কাছে আমি। এই পাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। ফোন বাজতেছে, তাই ঘুমটার 12টা বাজে দিল। দেখি স্পর্শ 19টা মিসড কল। মানে এতই ঘুমিয়েছিলাম যে 18বার কল করেছে। আমি বুঝতে পারিনি, ভাবলাম ফ্রেশ হয়ে কল ব্যাক করো। ফ্রেশ হয়ে
ফ্রেশ হয়ে দেখি 11টা বাজে, আজও ক্লাস মিস। ফ্রেশ হয়ে দেখি আন্টি বসে আছে। কি গো আন্টি, এমন করে কী দেখছো? এটা তুই অন্য কাউকে বিয়ে করে নে, আমার ছেলে তোর যোগ্য না। কী হয়েছে সকাল সকাল এসব কথা? বাইরে রাইসের সাথে ও আন্টির কথা বলতে পারলো না, বুঝতে পারলাম তোমার বাড়ির হবু বউ আন্টি। হেসে হেসে, তুই অন্য কাউকে বিয়ে করে সুখে হয়ে থাক মা। আবার স্পষ্ট কল করেছে, এবার ধরলাম। হ্যালো, এতবার কল করেছিলাম, ধরছিলেন না কেন? ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। দেখা করা যাবে? আজ দেখা করবেন? কোথায়? আন্টি আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলো, বাবা তুমি আজ আমাদের বাসায় আসো। কী জানি কী বললো, আন্টি কল রেখে দিল। আমি বললাম আসবো নি। বললো আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে দিয়েছি, আজ পরবি। কেন? আমি বলছি তাই। আচ্ছা। ও রুম থেকে বের হয়ে দেখি সমুদ্র আর রাইসা বেশ ভালোই গল্প করছে। আমাকে দেখে বলল, এই যে মিস ভাড়াটে, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমাকে দেখে দেখে সে রাইসার কাছাকাছি যাচ্ছে। আজ কেন জানি আমার রাগ হচ্ছে না, কেন জানি খুব হাসি পাচ্ছে। সমুদ্র আমাকে রাগানোর জন্য এসব করছে। আমি বললাম আচ্ছা আমি কিছু আনছি। রান্নাঘরে গেলাম, ভাবলাম নুডলস করে দেব। সে পিছন থেকে এসে বলছে আমাকে আর রাইসাকে একসাথে কেমন লাগছিল বললেন না তো? আমার কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন? অনেক কষ্টে আসছে, বেড়ে গেছেন না, অপেক্ষা করবো কেন তাহলে? আচ্ছা যাই হোক, আমি তো আপনাকে আগেই বলেছি আপনাদের বেশ ভালো বানাবে। জানি। আর হ্যাঁ, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসেন, রাইসা অপেক্ষা করছে। আচ্ছা আনছি। মশাই শুনেন। কি? আচ্ছা জনাব, আপনি কি আমাকে জ্বালানোর চেষ্টা করছেন? না। আপনি জ্বলছেন? না তো। তবে কি জানেন, আমাকে জ্বালানোর চেষ্টায় আপনি নিজেকে অনেক বেশি জ্বলছেন, তাই এগুলো করিয়েন না। হা হা। আমি কি করব না করব আমার ব্যাপার, বুঝলেন? রাগে মুখ করে আচ্ছা বুঝলাম, হা হা সে চলে গেল। আমি খাবার নিয়ে রাইসা আর ওকে দিলাম। এমন সময় আন্টি শাড়ি নিয়ে বের হয়েছে, লাল সিঁদুর রং কাতান শাড়ি। এই নীরা যে, এদিকে আয়। হ্যাঁ বলো। এই ধর, আজ এই শাড়িটা পরবি আর সুন্দর করে সাজবি। সমুদ্র আর রাইসার মাথায় উপর দিয়ে ব্যাপারটা যাচ্ছে, সে বেশ বুঝতে পারছে। সমুদ্র বলল, কেন আজ কি তোমার ভাড়াটিকে কেউ দেখতে আসছে মা? হ্যাঁ, স্পর্শকে দুপুরে রেখেছি। স্পর্শের নাম শুনে সমুদ্র তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, ও কেন আসবে? আমি আসতে বলেছি তাই। মা তুমি যাকে তাকে বাসায় ডাকো কেন? আমার বাসা, আমি যাকে ইচ্ছে ডাকবো, তোর কি? আর রাইসা দুপুরে না খেয়ে যেও না কেমন? নীরার হবু বরকেও দেখে যাবে কেমন? রাইসা মাথা নাড়ালো। সমুদ্র বেচারা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। এগুলো দেখতে দেখতে দেখি একটা বেজে গেছে। যাই হোক, গোসলে যাই। আবার শাড়িও পরা লাগবে। স্পর্শ নাকি দুটোই আসবে। গোসল করে শাড়ি পরে ফেলেছি। দরজা কে জানি টোকা দিল, খুলে দেখি জনাব। আপনি এখানে? এখন কিছু না বলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। করছেন কি? কেউ দেখলে খারাপ ভাববে। আপনি বের হন। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর কেউ কিছু মনে করবে না, সবাই তো জানে, মা বাবা তো জানে যে আমি তোমাকে। রাইসাও জানে আপনার হবু বউ। সে যদি আপনাকে আর আমাকে অবস্থা দেখে, সেটা কি ভালো দেখাবে? আর ওকে অজানা তোমার মনে হয়? অজানাটা ব্যাপার না। এখন আপনি বের হবেন, বের হন। আরে দেখো তো আনছি নীল রেশমি চুড়ি, দেখো হাতটা দাও। বলে নিজের পরানো শুরু করলো। বাচ্চাদের মতো চেহারা করে বেশ আনন্দ নিয়ে কাজটি, মানে চুড়ি পরানোর কাজটা সে করেছে। দেখে বেশ ভালো লাগছে, আমার হাসিও পাচ্ছে, আবার সেইক্ষণে রাগ হচ্ছে। আগে এত ভালোবাসলে কি দোষ হতো? এই পছন্দ হয়েছে তোমার? সমুদ্র কোথায় বাস্তবে ফেলে? কোথায় পেলে তুমি? আকাশ থেকে আনছি। কি যে প্রশ্ন করো না, কিনে আনছি, না হলে কোথায় পাবো? এই অবস্থায় বাইরে কেন গেছিলে? কেন আবার চুড়ি আনতে? তুমি কি পাগল নাকি? তাও তোমার জন্য তো অনেক আগে থেকে। এখন বলো চুড়িগুলো ভালো লাগছে? জানো তো, পাগলও কিন্তু ঠিক হয়ে যায়, তুমিও ঠিক হয়ে যাবা। বেশ রাগ করে বললো, তোমার সাথে কথায় আমি পারবো না। এই শোনো, লাল টিপ পরবা না, কোনো টিপই পরবা না। যদি খুব পড়তে ইচ্ছে করে তাহলে কালো টিপ পরবা। আচ্ছা দেখি। আচ্ছা আমি গেলাম, রেডি হয়ে নিচে আসো। যাচ্ছি, যাও। ও চলে গেলো। সাজতে বসলাম। চোখে কাজল, ঠোঁট লাগানো লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিলাম আর কানে ছোট্ট দূরে ঝুমকো। বেশ বেশ আমি রেডি বেরিয়ে আসলাম। রাইসা আন্টি, সমুদ্র আঙ্কেল আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমাকে কি বিচ্ছিরি লাগছে? না, আয়নায় তো ভালোই লাগলো। কি গো আঙ্কেল আন্টি, আমাকে কি খারাপ লাগছে? না রে মা, অনেক সুন্দর লাগছিল। আঙ্কেল বলল, তাইলে এমনি দেখে আছো কেন? নজর যেন না লাগে মা তোকে, তাই। আচ্ছা বাদ দাও এসব কথা, তোমার রান্না সব শেষ? তাইলে যাও, রেডি হয়ে আসো, স্পর্শ তো চলে আসবেন। তোমার গল্প করো, আমরা রেডি হয়ে আসছি। আপ্পি তোমাকে খুব সুন্দর লাগছে রাইসা। রাইসা বলল, তাই? ধন্যবাদ বোন। রাইসা আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গেল। আপ্পি তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর কারণ তোমার চোখের দেখার ভাব সুন্দর, বুঝলাম। আমাদের বিয়েতে তুমি আমাকে সাজিয়ে দিবে। আচ্ছা। কথাটা শুনে কেমন জানি একটা ধাক্কা খেলাম, তাও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা আপু দিব। দাওয়াত দিবে তো আমাকে? তোমাকে আবার দাওয়াত না দিই আর সমুদ্র ভাইও তোমাকে ছাড়া যাবে? তোমার মনে হয় বিয়ে হতে যাচ্ছে এখনও সমুদ্রকে ভাইয়া বলবে? পরে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা আপু, আমাকে যে একটু ফ্রেশ হতে হবে। আমার রুমে যাও, সব আছে ওখানে। ওকে আপ্পি। মেয়েটা কত প্রাণোচ্ছল, তোতা পাখির মতো কথা বলে। মনে মনে হাসছিলাম এগুলো ভাবতে ভাবতে। হঠাৎ করে সমুদ্রের পেছন থেকে আমার মাথাটা উঁচিয়ে দিয়ে কপালে একটা আপ্পা দিয়ে দিল। এটা কি ছিল? আপ্পা দিয়েছি, বুঝতে পারে নাই। আবার একটা দিয়ে বলল, এবার বুঝতে পারছো? না, না আরও দেওয়া লাগবে? না লাগবে না। আপনি এগুলো কেন করতেছেন বলেন তো? সমুদ্র কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠলো। মনে হয় স্পর্শে এসে গেছেন। আমি দেখছি বলেই চলে গেল সমুদ্র। ঠিকই স্পর্শে এসেছেন। আমাকে দেখে 5 সেকেন্ডের জন্য থেমে গেছিলো, আবার হেঁটে এসে সমুদ্রের হাতে ফুলের বুকেটা দিল। সুন্দর লাগছে নীরা আপনি।
স্পর্শ বললো, ধন্যবাদ। আচ্ছা আপনারা গল্প করুন, আমি আন্টিকে ডেকে আনছি। ও আন্টি ও আঙ্কেল হলো তোমাদের, চলে এসেছেন তো উনি? হ্যাঁ হয়ে গেছে, চলো চলো। আসসালামু আলাইকুম। স্পর্শ বলো, ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? আমরাও ভালো আছি। এসো আগে খেয়ে নিই, তারপর গল্প সল্প করবো। আচ্ছা বলেন। এসে দেখি সমুদ্র উধাও। স্পর্শ একা বলছিল, হ্যাঁ বাবা আসো। আন্টি বললো। উনিও বসে গেলেন, রাইসাও চলে এলো। ও বসে গেল, কিন্তু সমুদ্র কই? আন্টি আঙ্কেল তোমরা বসো, সবাই একসাথে বসে খাই। স্পর্শ ডানে আন্টি, তার ডানে আঙ্কেল, তার ডানে রাইসার ডানের চেয়ারে, আর স্পর্শর বামের চেয়ারে ফাঁকা আছে। আমি বামে বসতে যাব, কই থেকে জানি সমুদ্রে এসে পড়লো, তাই আমাকে সমুদ্রের বামে আর ও রাইসার ডানে বসতে হলো। খাওয়া দাওয়া চলছে। রাইসা কিছু নাও? আমি বললাম না আপু, আর কিছু নিব না। নীরা আপনি তো কিছু নিলেন না? স্পর্শ বললো, আমরাও খাওয়া শেষ, আপনি কিছু নিন। হ্যাঁ তা নিব, টমেটোর চাটনিটা দেন। এই নিন। সমুদ্র আপনি কিছু নেবেন না? কানের কাছে মুখ এনে বলো, সিগারেট লাগবে মনে হয়। আমি বেশ চমকে গেলাম। এর কি মাথা গেছে? মাথা কি গেছে আপনার? হয়তো। তোমার আর ওর আধিক্যতা আমার পছন্দ হচ্ছে না, সহ্য করতে পারছি না। বসে সে উঠে চলে গেল। সবাই একসাথে গল্প করছে, কিন্তু সমুদ্র নেই। আন্টি বলল, নীরা যা ওনাকে ছাদটা দেখায় আন। বুঝতে পারলাম আন্টি আমাদের একলা কিছু সময় দিতে চাইছেন। উনিও বলে উঠলো, চলুন দেখে আসি। আচ্ছা চলেন। ছাদে গিয়ে দেখি আমার জনাব সত্যিই সিগারেট খাচ্ছেন। কি ব্যাপার, সিগারেট খান নাকি? স্পর্শ বলল, আপনি খান না? না, বাজে কোনো অভ্যাস নেই। তাইলে তো নীরা অনেক লাকি, ভালো ছেলে পাচ্ছে, তাই না নীরা? আমাদের মতো খারাপ কোনো ছেলেকে পাচ্ছে না। আমি অনেক লাকি হব যদি সত্যি ওনাকে পাই। সন্দেহ আছে পাওয়া নিয়ে? হ্যাঁ ব্যাপক। উনি তো রাজিই হচ্ছে না। কেন, ওনাকে ওকে ভালোবাসে নাকি? হ্যাঁ তা তো বাসে আপনাকে, আমি বুঝতে পারছি না কী বলবো। সমুদ্র সিগারেটটা ফেলেন, আমার গন্ধে সমস্যা হচ্ছে। আমি বললাম, এত কাহিনী করার কী আছে বাপু, বলো না যে তোমাদের একলা কিছু সময় চাই। সে চলে গেল, আমিও আর কিছু বললাম না। ও চলে যাওয়ার পর আমি স্পর্শ দুজনে চুপচাপ আছি। শেষ স্পর্শের কথা শুরু করলো, আপনার জন্য একটা জিনিস এনেছি। কি? পায়েল নিজের পরিয়ে দিতে পারি? না। আচ্ছা এই নিন, ভালো লাগলে পরিয়ে পরবো। বিয়েটা কি আমাদের হচ্ছে? জানি না। তাহলে কে জানে? তাও জানি না। সে হঠাৎ হাঁটু গেড়ে আংটি নিয়ে প্রপোজ করে বসলো। এটা বিয়ের প্রপোজাল না? আমরা কি একটু সহজ হতে পারি? আংটি নিয়ে সহজ হওয়ার প্রপোজাল? ভেবেছিলাম তো বিয়ের প্রপোজাল দেবো, আর হইলো কই। আমার তাও সময় লাগবে, ততদিন আংটিটা নিজের কাছে রেখে দিন। আচ্ছা চলেন নিচে যাই, চলেন। স্পর্শ চলে গেল, রাইসাও চলে গেল। আন্টি আর আমি গল্প করছি। নীরা ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে। তাই? বেশ ভালোই উনি। আমার একটু সময় লাগবে, যা হচ্ছে আমি কিছু বুঝতেছি। বুঝে উঠলে আমার শুধু একটু সময় লাগবে। বলতে বলতে রাইসার বাবার কলের চলে এলো, বিয়ে নিয়ে কথা বলতে চান। সমুদ্রকে ডাকা হলো, সে কি বলে শোনার জন্য। আমার তো জানাই সে কি বলবে। সে এসে রাইসার বাবাকে বলল 30 মিনিট পর তাকে জানানো হবে। আঙ্কেল আন্টি সবাই চুপচাপ বসে আছে, সমুদ্র মুখে কুলুপ এঁটে আছে। আমি কথা শুরু করলাম, 15 মিনিট চলে গেছে, এইবার তো কিছু বলেন। মা, তোমার নীরাকে কেমন লাগে? বউ হিসাবে বিবেচনা করবে। বাবা তোমাকে বলছে, এতদিনে হয়তো বুঝে গেছো নীরাকে ভালোবাসি। আন্টি বলল, শুধু তুই ওকে বউ করতে চাইলে তো হবে না, নীরাকেও তো স্বামী করতে চাওয়ার লাগবে। তোকে তো ওর পছন্দ করা লাগবে। তা ঠিক। নীরা আজ শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, বিয়ে করবে আমায়? তোমায় ছাড়ো না কাউকে হয়তো ভালোবাসতে পারবো না, আর আমার জীবন নষ্ট হয়ে গেলে এর দায়ভার তোমার। তুমি কি ওকে জোর করছিস? জোর করে সম্পর্ক হয় না সমু। আন্টি বলল, না মা, ওনাকে জোর করা ছেড়ে দিয়েছি। আমি শুধু সত্যিটা বলছি। আমি আপনাকে ভালোবাসি, এটা আপনি নিজেও জানেন, কিন্তু হ্যাঁ, আপনাকে বিয়ে করতে চাই না। ওকে ফাইন। মা, রাইসার বাবাকে ফোন দিয়ে বলো আমি রাইসাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে চাই। কাল যেন উনি ওনার পরিবার নিয়ে আসেন, কথা বলে যাব। ওর চোখ প্রথমবার পানি দেখলাম। আচ্ছা নীরা, আমার রুমে এসো, কথা আছে। আর হ্যাঁ মা, বিয়ের সব আয়োজন নীরা করবে। আমি কেন করব? আমি বললাম, আমি বলছি তাই, তুমি বললেই হবে। আমি জোর খাটাতে চাইছি না, তাই জোর করিও না। দেখো রাইসার বাবা আমায় পছন্দ করেন না, বুঝোই তো এটা। কে করলো না করলো আমার কিছু যায় আসে না, ধুর মাথা। আচ্ছা করবো। রুমে এসো, ফ্রেশ হয়ে আসছি। আন্টি তুমিও এসো। আমি যাব না মা, তোরা আজ ঝামেলাটা মিটিয়ে নে। আন্টি বলল, এটা খারাপ দেখে আন্টি, আমরা তোকেও চিনি, আমার ছেলেকেও চিনি, যা ঝামেলাটা মিটিয়ে নে। আমি আর কিছু বললাম না। ফ্রেশ হয়ে ও রুমে গেলাম, দেখি ও নেই। আন্টি বলল ছাদে গেছে। আমিও ছাদে গেলাম, দেখি যা ভেবেছিলাম তাই। তার প্রথম ভালোবাসা মানে সিগারেট খাচ্ছে। গিয়ে বললাম, বলো মানে, আর সিগারেটটা ফেলো। সে কথাতে কানে দিল না, তাই নিজে হাত থেকে নিয়ে ফেলে দিলাম। এখনও আমার হাতে সিগারেট সহ্য করতে পারো না, অন্য কারোর কাছে আমাকে সহ্য করতে পারবে কি করে? তোমাকে তো প্রথম অন্য কারোর সাথে দেখেছি না, আগে তো রাহার সাথে দেখেছি। তাহলে রাহা 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 ছাড়া তোমার কি আছে? তুমি আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছ। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, এইটা ইম্পর্টেন্ট না। রাহা বেশি ইম্পর্টেন্ট? কারেক্ট।
আমি তোমাকে ভালোবাসি কিন্তু চাই না কিছু মানুষ হৃদয়ে থাকতে পারে কিন্তু জীবনে না। কেন কেন চাও না? কাছে টেনে নিয়ে বললো, কেন চাইবো? আচ্ছা তুমি শুনতে চাও না? চাও কেন চাই না? আচ্ছা তাহলে শোনো, নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চাই না। আচ্ছা রাহার সাথে তো তোমার কোনো সম্পর্ক ছিল না, তাই না? না ছিল না। জোর গলায় বলতে পারবা যে ছিল না? কি হলো, মুখে কথা নেই কেন? কি বলতে চাও সেটা বলো। শোনো, যখন তোমার সাথে সম্পর্কতে ছিলাম তুমি এমন একটা বিহেভ করতা, থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। আমি বরাবরই থেকে গেছি নিজের লজ্জার মতো। এই তোমার কাছে আমি কি চাইতাম? খালি একটু সময় চাইতাম। তোমার বন্ধু বান্ধবীদের জন্য সময় হতো, ঘুরে বেড়ানোর সময় হতো, অন্য মেয়ের সাথে ডেটিং করার সময় হতো, কিন্তু আমার জন্য সময় হতো না। এই এতটা বলে তো আমি। আর হ্যাঁ, আমাকে যে ভালোবাসার প্রস্তাব দিচ্ছিলা সেটা কি মন থেকে ছিল? ছিল তো রাগের চোটে। চ্যালেঞ্জ লাগছিল ফ্রেন্ডদের সাথে, ওই মেয়ের সাথে প্রেম করবো তারপর ছেড়ে দেবো। তুমি তা করছো, জিতে গেছো তুমি। এখন ফির কিসের ব্যান্ডের গান? তোমার রাহা তোমার কেউ না, তাই না? এই ওকিনে যে রাত কাটাচ্ছে মনে করছো জানি না? হোটেলে এভারেস্ট রুম নাম্বার 376 ছবি দেখবা। এখন কেন রে ভাই ভালোবাসি বলে নাটক করতেছো, যখন তোমাকে আমার দরকার ছিল তুমি ছিলে না। শোনো, মনে কর এত কালো ছায়া নেই, তোমাকে আমি চাই না। আমি তোমাকে কখনো সম্মান করতে পারবো না। একটা সম্পর্কে ভালোবাসা না থাকুক কিন্তু সম্মানটা না হলে হয় না। বেইমানকে ক্ষমা করা যায় কিন্তু বিশেষ করার মতো ভুল করা যায় না। আমি চাইও না। সব ক্লিয়ার? আচ্ছা কেন করলো আমার সাথে? ওই থাপ্পড়টার প্রতিশোধ নিয়েছিল। আমাকে একটা থাপ্পড় মেরে তো প্রতিশোধ নিতে পারতাম। কি দরকার ছিল আমার 3টা বছর বিষাক্ত করে তোলার? এত ঘৃণা আমার জন্য? তোমার সত্যি মনে হয় আমি তোমার উপর প্রতিশোধ নিয়েছি? আর আমি রাহাকে নিয়ে হোটেলে রাত কাটাইছি? এতটা ঘৃণা করো না? তোমার ঘৃণা আমার সহ্য হবে না। হ্যাঁ, আমি রাহাকে নিয়ে হোটেলে গেছিলাম বাট ওকে আমি ছুঁইও নাই। I was fully drunk, took that advantage and take some snaps, and then that photographs she gave you, that's it. নীরা, আমি বাজি ধরেছিলাম কিন্তু তোমাকে বোঝার পরে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। আর কিছু যাই হোক, তোমাকে আমি চাই না। না, তোমাকে ভালো রাখতে পারবো না, নিজেকে ভালো রাখতে পারবো, তাই চাই না তোমাকে। ওকে নীরা, তুমি যা চাও তাই হবে। ভালো থেকো। আর হ্যাঁ, আজ রাতে যদি ঘুম ভেঙে যায় তাও আমার রুমে এসো না, সহ্য করতে পারবে না। এটা বলে চলে গেল সে। আমি কিছুক্ষণ ছাদে থেকে গেলাম আর মনে মনে ভাবছি, আচ্ছা সমুদ্রের ছবিগুলো না হয় ভুল ভুল, কিন্তু তোমার আর ওর কাছে আসার ভিডিওটা তো কি ভুল? তখন কি বাজে ধরেছিলেন না অন্য কিছু ভাবছিলাম? আর আন্টি ছাদে এসে পড়লো, কাউকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করতেছে, নিজেকে ধরে রাখতে পারলাম না, ছাদে বসে পড়লাম বাচ্চা মানুষের মতো কাঁদতে কাঁদতে। আন্টি এসে আমায় জড়িয়ে ধরলো আর বললো, নীরা তুই যা করেছিস ভালো করেছিস মা। আন্টি, আমিও তোমার ছেলেকে ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু ওকে ভরসাটা করতে পারি না। যাকে বিশ্বাসই করতে পারি না তাকে ভালোবাসবো কী করে? বললাম না তুই যা করেছিস ভালো করেছিস? এত জোর গলায় কী করে বলছো? বলছে কারণ আমি জানি। কি জানো তুমি? বেশ অবাক হয়ে বলো, কাল আমি রাজকে কল দিয়েছিলাম, আমার এত রাতে কল পেয়ে বেশ অবাক হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করলাম রাহা আর সমুদ্রের সম্পর্কে বিষয়ে। প্রথমে মুখ খুলতে চাইনি, পরে বললো আমার ছেলেরও দোষ আছে, যা বুঝলাম। মানে কি কি শুনেছো তুমি? যা প্রয়োজন ততটুকু। আন্টি, তোমার কি মনে হয় তোমার ছেলেকে আমি কষ্ট দিচ্ছি? না রে মা, তুই যে রোজ রাতে এখন নিয়ম করে ঘুমের ওষুধ খাস তা আমি বুঝি রে। তুই যে রাতে ট্যাপ জোরে ছেড়ে দিয়ে ওকে চিৎকার করে কাঁদিস তা আমি বুঝি রে মা। অনেকক্ষণ আন্টিকে ধরে কাঁদলাম, বেশ হালকা লাগছে এখন। আন্টি বললো, বল চল খেতে যাবি? চলো। সবাই একসাথে খাওয়া শেষ করলাম। আঙ্কেল বলল রাইসার বাবা কাল বিয়ের দিন তারিখ ঠিক করতে আসবে। কথাটা শুনে আর আগের মতো খারাপ লাগাটা অনুভব করলাম না। একটা কথা আছে না, অনুভূতি কারোর জন্য নষ্ট হয়ে গেলে তার ফিরে পাওয়া কষ্টকর। আর বিয়ের আয়োজক কিন্তু আপনি নীরব। হ্যাঁ, তা আমি জানি, কোনো ত্রুটি যেন না হয় আপ্রাণ চেষ্টা করবো। সে চলে গেল আর তার রুমে খাওয়া শেষ সবার। আমিও বিছানায় গায়ে লিয়ে দিদি ঘুমিয়ে গেলাম। ঘুমের ওষুধের তো কিছু ক্ষমতা আছে, তাই না? সকালে আন্টিকে রান্নাকে সাহায্য করলাম। বেশিরভাগ রান্নায় আমার পছন্দের। মনে হচ্ছে এক দফা খাওয়া সে যেতে পারে। একটা রাইসার পরিবার এলো, রাইসার ভাই আছে দেখি, মনে হয় আমার থেকে বড়ই হবে। পরিবারের সদস্যজন 4জন, সুখী পরিবার। খাওয়া দাওয়া শেষ, এবার বিয়ের গল্প। আমি চলে যাচ্ছিলাম, আন্টি হাত টেনে নিজের কাছে বসিয়ে নিল। হ্যাঁ রে, কে এটা? রাইসার মা বললো, আমার মেয়ে। বলতে পারিস বেশ মিষ্টি মেয়ে তো। হ্যাঁ, কিন্তু মুখ খুলে দিতেই বের হবে। রাইসার বাবা বললো, কী করবো বলেন তো আঙ্কেল? জন্মের সময় আমি নিম পাতা খেয়েছি, মধুর বদলে ভেবেছিলাম নিম পাতার উপকারিতা পাবো। সবাই বেশ হো করে হেসে উঠলো। তা বিয়ের গল্প শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আঙ্কেল, বিয়েটা 7 দিনের মধ্যে হলে ভালো হয়। তারা কিসের বাবা? রাইসার মা বললো, আছে একটু। আচ্ছা তাই হবে বাবা। বিয়ে ঠিক হয়ে গেল। আর 5 দিন পর মুখে বলাটা যতটা সহজ, কাজ সামলানো ততটাই কঠিন। রাইসার ভাই বললো, একটা ভালো ওয়েডিং প্ল্যানিং অ্যাপয়েন্ট করা দরকার। এত কম সময়ে কি হবে সব? সমুদ্র বললো, নিরেই সব করবেন। এবার রাইসার বাবা বলে উঠলেন, এই মেয়েটা কি বিয়েতে থাকবে? তা থাকুক, বিয়ের পর কিন্তু আমি তাকে অ্যালাউ করবো না। কি বলতে যাবো? সমুদ্রে বলে দিল, হ্যাঁ সে তো থাকবে, সে চাইলে বিয়ের পরেও থাকবে। আপনি অ্যালাউ করেন না করেন না বাবা, সেটা বলিনি। বিয়ের পর মেয়েদের একটু ইনসিকিউরিটি বেশি থাকে, আর একটা অবিবাহিত মেয়ে থাকলে তা আরও বেশি হয়ে যায়। আর তাই আর কি। আন্টি, আমি চাইলে হয়তো রাইসাকে এই বাড়িতে আসতোই না। এটা মনে হয় আপনি জানেন, শুধু সবাই জানে। আর রাইসা, তুমি কি মনে করো দাম্পত্য জীবনে আমি অসুখ আনবো? না আপু, তুমি সত্যি অনেক ভালো। আর হ্যাঁ, বিয়ে প্ল্যানিংয়ে আমাকে নেবে তো? হ্যাঁ অবশ্যই নেব। নিজের বিয়ে চাইলে তুমি থাকবা। আর হ্যাঁ আঙ্কেল, আমারও হয়তো বিয়ে হয়ে যাচ্ছে আর কয়েকদিন পর, তাই চিন্তা করি না। পশ্চিম বাংলার সিরিয়ালের মতো কোনো কাজ করবো না। ডিসিশন একটাই হলো যে আর 5 দিন পর সমুদ্র রাইসার বিয়ে হবে। সবাই চলে গেল। আন্টি আর আমি বসলাম। আঙ্কেল এলো, পরে সমুদ্র এলো। গায়ে হলুদটা কমিউনিটি সেন্টারে হবে আর ওই দিনে একসাথে রাইসা ওরও হয়ে যাবে বিয়ে।
যারা কোথায় করবে তাদের ব্যাপার, কিন্তু বিয়ের রিসেপশন কমিউনিটিতে হবে, কোনো ঝামেলা বাড়িতে হবে না। তো বাড়ির পাশে কমিউনিটি সেন্টারটা বুক করেই দিই, কি বলো? হ্যাঁ করে দাও, দেখো কত টাকা লাগে। আঙ্কেল বলো ওকে। আচ্ছা আন্টি, মেয়ের গহনা আর বিয়ের কেনাকাটা কবে থেকে শুরু করবা? দাওয়াতের কার্ড আজকে যাওয়া যায়? সময় তো নাই। হ্যাঁ সন্ধ্যায় সবাই যাবো, আর ওদিক থেকে রাইসাকেও ডেকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সবাই ফ্রেশ হয়ে নাও। নীরা, বিয়ে আর হলুদে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ কি কালারের জামা পরবে তা তো ঠিক করলা না? আগে রাইসার সাথে কথা বলি, ওর তো বিয়ের পছন্দ কিছু থাকতে পারে। মেয়েদের বিয়ে নিয়ে কত প্ল্যানিং থাকে তা আপনি বুঝবেন না। হতে পারে না হয়। আচ্ছা রেডি হয়ে যান, একটু পরে বের হবো। আঙ্কেল আন্টি তোমরাও রেডি হও। রুমে গিয়ে রেডি হলাম, বের হবো। সমুদ্র নাকি গাড়ি চালাবেন, পিছনে বসতে যাচ্ছিলাম। নীরা সামনে বসো। আঙ্কেল সামনে বসুক, আমি পিছনে বসি। কেন সামনে বসলে যাবে তোমার? না তা না, তাহলে বসো। আচ্ছা গাড়ি যাচ্ছে আপন মনে। আঙ্কেল আন্টি বেশ গল্প করছে। সমুদ্র আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে সামনে। শপিং মলে গিয়ে রাইসাকে কল দেওয়া হলো যেন সে আসে। তারা নাকি আগে চলে এসেছে। গিয়ে দেখি তারা মলে ওয়েট করছে। শাড়ি স্টোরে গেলাম, ওর জন্য 4টা কাতান আর একটা বেনারসি কিনে গেলো। গহনা সব কেনা শেষ। রাইসাকে জিজ্ঞেস করলাম, গায়ে হলুদে কী রঙ পরবে তোমরা? ট্রেডিশনাল ট্রাই করি, হলুদ আর লাল। আচ্ছা তাইলে ছেলেরা নীল পরুক। আচ্ছা সব বাজার শেষ, সব কাজও শেষ। বাড়ি এসে বেশ ক্লান্ত সবাই। কাল কার্ড দেওয়া শুরু হবে, বিয়ের কার্ড। সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। ফুলের তো অর্ডার দেয়নি। সমুদ্র রুমের গেলাম জিজ্ঞেস করতে যে কী ফুল ইউজ করবো। তো তুমি তো সবই জানো আমার কী পছন্দ আর কী অপছন্দ। অর্কিডস, এই সময় তো ভালো অর্কিড পাওয়া যাবে না। তুমি ওয়েডিং প্ল্যানার যা ভালো লাগে করো। ওকে আচ্ছা আমি যাই, গুড নাইট। কেন কিছু তো ভালো হচ্ছে না, আর রাতটা কী হবে? আমি আর কথা বাড়ালাম না, চলে এলাম। ঘুম থেকে উঠে দেখি কার্ড চলে এসেছে। সমুদ্র আমার রুমে এসে 2টা কার্ড আর একটা ব্যাগ হাতে দিল। এটা গিয়ে আর 2টা কেন? তুমি আমার বিয়েতে এইটা পরবে, আর একটা তোমার জন্য, আর অন্যটা স্পর্শের জন্য। ও আচ্ছা, তো কী গিফট নেবেন আমার কাছে থেকে? হাসেন যে। ফাঁসির আসামিকে জিজ্ঞেস করছে কীভাবে মরতে চান, আজব। আচ্ছা শুনুন, আপনার জন্য এই নীল পাঞ্জাবিটা কিনেছি, পারলে কখনো পরিয়েন। আচ্ছা এই নীরা, কিছু না বলে সে চলে গেল। সব কাজ শেষ। আজ হলুদ সন্ধ্যা। সমুদ্র রাইসাকে অনেক সুন্দর লাগছে। সমুদ্র দেখে আমার দেওয়া পাঞ্জাবিটা পড়ছে, সারাদিন দেখিনি ওকে। সকালে চলে এসেছি, কাজে নিয়ে ব্যস্ত। সমুদ্রকে অন্য কারো হতে দেখবো তা ভাবিনি কখনো। যাক আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কেউ একজন বলে সমুদ্রের সাইডে হলুদ রেখে আসে। শিট, ওর তো হলুদে অ্যালার্জি আছে। আয় আল্লাহ, এই আন্টি থাকেন, ওনাকে হলুদ মাখায় না, উত্তানটা মাখা অ্যালার্জি আছে। আচ্ছা মা বলে গেলেন, কিন্তু পিছনে গিয়ে কানাঘুষো শুরু ঠিকই করেছেন। রাইসার পরিবারের লোকজন আমাকে ভালোভাবে নিচ্ছেন না। রাইসার বন্ধু বান্ধবীরা ডান্স করলো, রাইসা আর সমুদ্র কাপল ডান্স করছে, বেশ সত্যি ভালো মানিয়েছে। একবারে আমাকে আর সমুদ্রকে ডান্স করতে বললো। রাইসা তার নাকি গিফট চাই, আমাদের ডান্সটা আর ওয়েডিং গিফট। মেয়েরা যে আসলে কী দিয়ে তৈরি তা আল্লাহ বানিয়েছে, সে ভালো জানে। নিজে ভালোবাসার মানুষ অন্য কারো কাছে দেখে কী করে এতটা কাছে চলে এসেছিল যে হৃদস্পন্দন আমি শুনতে পাচ্ছিলাম। আজও হয়তো শেষ, এতটা কাছে আসা আর হবে না। হঠাৎ করে ওর চোখে পানি দেখলাম, আমি আর পারলাম না, সরে এলাম। মতো সব শেষ হয়ে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসলাম। রাত অনেক দীর্ঘ হতে যাচ্ছে আর অনেক কষ্টের। ঘুমানো উচিত, কাল সকাল সকাল উঠতে হবে, কিন্তু রাত কাটাবো কী করে? কিন্তু কাটাতে তো হবে। কাল তো ওর বিয়ে, ভাবা যায় একবার দেখে আসি ওকে। কাল তো অন্য কারো হয়ে যাবে। শেষবারের মতো আমার মনে করে দেখবো। রুমে গিয়ে দেখি ঘুমিয়ে গেছে। সারাদিন অনেক ধকল খেয়েছে। ওর কপালে একটা চুমু দিয়ে চলে আসছিলাম, পেছন থেকে কেউ হাতটা ধরে ফেললো। পেছন থেকে বললো, তুমি তো আপ্পা দিলে, আমাকে দিতে দেবে না? উঠে এসে একটা আপ্পা দিয়ে অনেক শক্ত করে জড়িয়ে ধরলে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যায়। নীরা, এখন ভালোবাসে কথাটা তোমার কাছে ম্যাটার করে না, কিন্তু সত্যি ভালোবাসি তোমাকে। অনেকদিন পর ওকে আমি জড়িয়ে ধরলাম। চোখ বরাবর দুজনের নজর পড়ছে। বলতে যাবো যে আমিও ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা দেখে চোখে বেশি উঠে ছেড়ে চোখ মুছতে মুছতে চলে আসলাম। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলো। বাসায় অনেক মানুষ, তাই ভেঙে গেছে হয়তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি সবাই উঠে গেছে, সবাই ব্যস্ত। নিরামা খেয়ে নেই, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কোনো ঠিক নেই। খেয়ে নে তুই। খাই। বর সাহেব খেয়েছে, এই যে আসলাম, খেতে দাও। এই নাও খেয়ে নাও। দেখতে দেখতে 11টা বেজে গেল। রেডি হওয়ার লাগবে। গোসল সেরে সমুদ্র দেওয়া প্যাডটা ঘুরলাম। দেখি লেহেঙ্গা দিয়েছে, বেনারসি কাপড়, চুড়ি, চুল, গোলার মালা সব পরে ফেললাম। ভালোবাসার মানুষের বিয়েতে যাচ্ছে, কি ভাগ্য আমার। চুড়ি পড়তেছিলাম, হঠাৎ পেছন থেকে সমুদ্র জড়িয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। কিছু বোঝার আগে, নীরা এখনও সময় আছে, আমরা শুরু করতে পারি প্লিজ। নীরা, আমি আর পারছি না প্লিজ। আজ তোমার বিয়ে সমুদ্র, প্লিজ চলে যাও। আচ্ছা চলে যাচ্ছে, দাও মাথায় এই বেলে ফুলের গাজারিটা পরিয়ে দাও। গাড়িতে উঠতে যাব নীরা আর আমি একাই একটা গাড়িতে যাব, তোমরা অন্য গাড়িতে যাও। এটা শোনার পর অনেকে অনেক কথা বলছে, কিন্তু তাতে মশাইয়ের মাথা ব্যথা নেই। ওর সাথে যাওয়া লাগবে আমার। সিগন্যাল গাড়ি থেমেছে। এই প্রথম বর নিজে ড্রাইভ করে বিয়ে করে যাচ্ছে। সবাই তা হা করে দেখছে, কিন্তু পাশে আমাকে কী ভাবছে জানি না। আমিও আর পারছি না অন্য কারো হতে। দেখি কি করে ওকে। ওর কপালে আপ্পা দিয়ে বেরিয়ে এলাম গাড়ি থেকে। প্রাক্তনকে বর্তমান করার একটা সুযোগ ছিল, কিন্তু নেইনি। সব সুযোগ নিতে নেই। চোখ ঝাপসা হয়ে আসছে, মাথাটা ঘুরছে, হয়তো পড়ে যাব। পিছন থেকে অনেক আওয়াজ আসছে। গাড়িটি পিছনে করে দেখি সমুদ্র। গাড়িটা ট্রাক উড়িয়ে দিয়েছে। মশাই, এই সময় কিছু একটা আমাকে উড়িয়ে দিল। মুখ থুবড়ে পড়ে গেলাম। চোখ ঝাপসা হয়ে উঠছে অনেক আগে। আচ্ছা আমি কি মারা যাচ্ছি? আচ্ছা যারা মারা যায় তারা কি বুঝতে পারে? আর সমুদ্র, মশাই, ভালোবাসি আপনাকে।